গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সীতানাথের বাড়ি ফেরা। সীতানাথ আজ 2 মাস পরে বাড়ি যাচ্ছে। ট্রেন ছাড়তেই সে আনন্দে একটা গান ধরলে গুনগুন করে, কিন্তু তখনই মনে হলো, উফ, খোকার কাছে পৌঁছবে সে কি আজ? বাবা, আজ সারা রাত ট্রেনে কাটবে। এই 2 মাস যে সে কি করেছিল সেই জানে। যখন সে চলে আসে বাড়ির কাছে স্টেশন, 2.5 বছরের খোকা পিটু তার জামা আঁকড়ে ধরে বললে, বাবা, আমি তোমার সঙ্গে যাব। তুই যাবি? তবে তোর মা যে কাঁদবে। কাল আসবো 9টার গাড়িতে। খোকার কাছে যত গাড়ি যায় সব 9টার গাড়ি, আর ভবিষ্যৎ কাল মাত্রে কাল। বাবা, তুই 9টার গাড়িতে যাবি? হ্যাঁ, আমি যাব কাল। মার কাছে থাকবে কে? কাল আসবো। ওর মা ওকে বুঝিয়ে বলেছিল, খোকা, তুই যাবি, আমি কার কাছে থাকবো? কাল আসবো। না, আমি থাকতে পারবো না। তোমার জন্য মুখে কিনে নিয়ে আসবো। যেদিন আসে সেদিন সকাল থেকে খোকা ব্যস্ত হয়ে মাকে বলতে লাগলো, মা, আমার জামা দাও। কেন রে? বাবার সঙ্গে যাব। কোথায় যাবি? কলকাতা। আবার আসবি কবে? কাল আসবো। কিছুতেই ছাড়লে না খোকা। জামা গায়ে দিয়ে স্টেশনে এলো। গাড়ি এলে বাবার কোল আঁকড়ে জামা টেনে ধরে রাখল। ইঞ্জিনটা সশব্দে প্ল্যাটফর্মে ঢুকবার সঙ্গে সঙ্গে সে বাবার জামা মোক্ষ মেটে ধরলে। খানিকটা ইঞ্জিনের ভয়ে, খানিকটা বাবা পাছে পালায় ওকে ফেলে সেই ভয়ে। তখন সে দিশেহারা হয়ে বলছে, ও বাবা, আমি যাব, আমি 9টার গাড়িতে যাব, আমি তোর সঙ্গে যাব বাবা। গাড়ি বাঁশি দিলে, কত বোঝালে সীতানাথ। খোকার এক বুলি, তার আকুল কান্নার মধ্যে, আমি তোমার সঙ্গে যাব বাবা, আমি 9টার গাড়িতে যাব। গাড়ির লোক এবং স্টেশনের লোক হাসতে লাগলো ব্যাপার দেখে। সীতানাথ নির্মমভাবে খোকার হাত জোর করে ছাড়িয়ে দিলে এবং খোকাকে তার জেঠতুতো ভাইয়ের মেয়ের কোলে দিয়ে ছুটে এসে ট্রেনে উঠল। ধীরে ধীরে ট্রেন স্টেশন ছাড়ল। খোকা আছাড়ি পিছাড়ি খেয়ে আর্তনাদ করছে বিনার কোলে, ও বাবা, আমাকে নিয়ে যা, আমি 9টার গাড়িতে যাব, আমায় নিয়ে যা। গাড়িতে উঠে পেছন দিকে সীতানাথ চেয়ে দেখলে খোকাকে। ক্রমে ওর মূর্তি মিলিয়ে গেল, স্টেশন দূরে চলে গেল। সীতানাথের চোখ জলে ভরে এসেছে। পাছে গাড়ির লোক টের পায় সে জানালার বাইরে চেয়ে রইল। একজন কে বললে, আপনার ছেলে বুঝি? হ্যাঁ। অপরিচিত লোকের সঙ্গে এ নিয়ে বেশি আলোচনা করবার ইচ্ছে নেই সীতানাথের। তাছাড়া তখন কান্নায় তার গলার স্বর আড়ষ্ট। সে তাড়াতাড়ি জানলার বাইরে চেয়ে যেন মনোযোগের সঙ্গে আকাশের মেঘ লক্ষ্য করতে লাগলো। নইলে তার চোখের জল সবাই টের পেয়ে যাবে। সকলে ভাববে ছেলেকে ফেলে রেখে আসতে হলো বলে অত বড় মানুষটা কাঁদছে। এরা কি কিছু বুঝবে তার মনের ব্যথা? এরা কি বুঝবে খোকাকে ছেড়ে থাকতে হবে বলে কাল সারা রাত তার ভালো ঘুম হয়নি? কাল সারা দিন খোকাকে সে কাছছাড়া করেনি, খোকাও তার কাছছাড়া হয়নি। কেবল বলেছে, বাবা, কাল তোর সঙ্গে আমি 9টার গাড়িতে যাব, নিয়ে যাবি তো? কেন, তুই মার কাছে থাকবি? না, তাহলে আমি কাঁদবো। তোকে না দেখলে তোর মা কাঁদবে। কাল আসবো। রাত্রে কার কাছে শুবি? তোর কাছে। খাবি কি? মুখি।
2-3টে স্টেশন গেল সীতানাথের কান্না সামলাতে। ওকে না দেখে খোকা এই 2 মাস কেমন করে থাকবে? ওই বা কেমন করে থাকবে খোকাকে না দেখে? চাকরিতেও ছুটি পাবে না, তেমন অবস্থাও নয় যে অত দূর থেকে খোকাকে সে দেখতে আসবে। এই 2 মাসের প্রত্যেকটি দিন, প্রত্যেকটা মুহূর্ত সে খোকার কথা ভেবেছে। এক এক সময় বড্ড অসহ্য হতো। হাতের কলম ফেলে দিয়ে সে চোখের জল চাপতে বাইরে এসে দাঁড়িয়ে থাকতো সে সময়। একদিন তার মুখ দিয়ে যন্ত্রণা চোটে উফ শব্দ বেরিয়ে গিয়েছে। পাশে নলিনী গুহ বসে, সে ওর মুখের দিকে চেয়ে বললে, কি হলো? ও বললে, পেটে বড় যন্ত্রণা হচ্ছে ভাই। পেটে? কি খেয়েছিলেন? ইলিশ মাছ। ভাই, নরেশবাবুর কাছ থেকে হোমিওপ্যাথিক ওষুধ 1 ডোজ খেয়ে আসুন না, বড্ড কষ্ট হচ্ছে। এখন একটু কম। মহা মুশকিল, কিছু ভাববারও জো নেই লোকের মাঝখানে বসে। খোকার কথা ওদের কাছে বলে লাভ নেই, ওরা কিছুই বুঝবে না। তার মনের সে নিদারুণ কষ্ট, শুধু দাঁত বের করে হাসবে। খোকাও তো ভালোবাসে কেন তাকে? খেলা করবে, নিজের বয়সী ছেলে মেয়ে কত এসেছে, তাও বলবে, বাবা খেলা করবি আয়। তোরা খেল না বাবা, আয় খেলা করবি। ওর কাপড় ধরে টেনে নিয়ে খেলায় নামিয়ে তবে ছাড়বে। খাবার সময় তার হাতে ভিন্ন খাবে না, কোথাও যেতে দেবে না। জামা গায়ে দিলেই অমনি হেসে বলবে, বাবা বেড়াতে যাবি? আমায় নিয়ে যাবি তো? চলো। আমায় বকবি না তো? একবার খোকাকে নিয়ে বেড়াতে গিয়ে কি কারণে ওকে 1 চড় মেরেছিল। খোকা সেই কথা মনে করে রেখে দিয়েছে। বাবার সঙ্গে বেরোবার আগেই বলবে, আমায় বকবি না তো? না, বকবো না, চল। আমায় মুখি কিনে দিস? দেব, 1 পয়সার মুখি। আমায় কি কিনে দিবি? 1 পয়সার মুখি কিনে দেব, কাল কিনে দেব, তাই দিস। কত দূর গাড়ি এলো? মোটে 12 হাড়ুয়া। গাড়ি যেন আর চলছে না। ঘুমোবার চেষ্টা করে দেখলে সীতানাথ। ঘুমোলেই অমনি খোকা এসে হাসি মুখে সামনে দাঁড়ায়। ওর মুখ যেন স্পষ্ট মনে হয় না, যেন ভুলে গিয়েছে খোকার মুখ। কতক্ষণে গাড়িটা গিয়ে পৌঁছবে? আজ 15-20 দিন দেশের চিঠি পায়নি। কেন এমন হলো? 2-3খানা পত্র দিয়েছে, তারও কোনো উত্তর পায়নি। এমন তো কখনো হয় না। ওহ, এ কদিন সাহেবগঞ্জে কি ছটপট করে কেটেছে। রোজ ভেবেছে, দিন গুনেছে। আর কদিন আছে? আর 7 দিন, আর 6 দিন, আর 5 দিন। দিন যেন আর যেতে চায় না। এক একটা দিন এত লম্বা হয় কেন? আগে তো দিনগুলো আসতো আর যেত, তত বোঝা যেত না যে দিনগুলো এত লম্বা হয়। তারপর গতকাল রাত্রে সে যখন বিছানায় শুতে গেল, তখন সে শুধু প্রতীক্ষা করেছে কতক্ষণে সকাল হবে। ভালো ঘুম হয়নি। জানলা দিয়ে চেয়ে দেখেছে ঘুম ভেঙে ওঠে। একবার উঠল, তখন ঘড়িতে টুং টুং করে বাজলো 2টো। একবার উঠল তার কিছু পরে, বাজলো 3টে। এক ঘুমে রাত ভোর হয় অন্যদিন। আজ এমন হয় কেন? আবার ঘুমুলো। তখন চেয়ে দেখলো জানলা দিয়ে বাইরে চমৎকার জ্যোৎস্না। প্রথমটা জ্যোৎস্না বলে বোঝা যায়নি, ভোরের আলো বলে মনে হলো। ওর বহু প্রতীক্ষিত প্রত্যুষ্টি যেদিন ও বলতে পারবে, আজ আমার খোকার কাছে যাওয়ার দিন। কিন্তু না, ওটা শেষ রাতের জ্যোৎস্না। সকালের এখনও বিলম্ব আছে। টং টং করে বাজলো 4টে, একটু পরে। এইবার সে ঘুমোবে। এইবার উঠে দেখবে সকাল হয়ে গিয়েছে। 2 মাসের আকুল প্রতীক্ষার সেই সকালটি, যে সকাল কোনোদিন আসবে বলে বিশ্বাসই হয়নি ওর। যে সকাল ছিল কামনার সপ্ত সমুদ্রের পাড়ে, তা এলো ওর চোখের সামনে রূপ ধরে।
সত্যিকার পাখি ডাকা সেই অপরূপ সকালটি। তারপর কত কষ্টে সকাল হলো। আজ সে রওনা হবে খোকার কাছে। পৃথিবীতে এমন অপূর্ব সকাল নামে। ট্রেন কত দূর এলো? গাড়ির মধ্যে বড্ড গরম, ঘুম আসে কই। সীতানাথ শুয়ে শুয়ে ভাবতে লাগলো, নৈহাটি থেকে খোকার জন্য নিতে হবে লেবেন চুষ, খেজুর, কোনো একটা খেলনা, একটা জামা, স্ত্রীর জন্যে একখানা কাপড়। খোকা কেমন বলতো কোনো জায়গা থেকে ফিরলে, বাবা কোথায় গিলে? অমুক জায়গায়। আমার জন্যে কি আনলি? মুকি? ভালো কথা, ও মুরকি বড় ভালোবাসে। মুরকি কোথা থেকে নেবে ওর জন্যে? রানাঘাটের মুরকি ভালো, সেখান থেকেই নেবে। আর কি খাবার নেওয়া যাবে? খোকার জন্যে কিছু রসগোল্লা। আবার সীতানাথ ঘুমিয়ে পড়ল। নৈহাটি পৌঁছে গেল গাড়ি। রানাঘাটের ট্রেনের এখনো অনেক অনেক দেরি। হাত মুখ ধুয়ে সে চা খেয়ে নিলে, তারপর খোকার জন্যে বাজার করলে। ট্রেন এলো বেলা 9টায়। তক্ষুনি সে উঠে বসল। ট্রেনগুলো আজকাল এমন আস্তে আস্তে যায়, স্বাধীনতা লাভের পর সব গোলমাল হয়ে গিয়েছে। আগেকার ট্রেন অনেক জোরে চলতো। এক একটা স্টেশনে যদি বা দয়া করে থামে, ছাড়তে আর চায় না। তাড়াতাড়ি ঘন্টা দিয়ে দে না কেন বাপু, এত কি তোমাদের কাজ? চাই কেক, ভালো কেক, এতে আছে মাখন, ডিম, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যার দাম 2 আনা, আমাদের কোম্পানি প্রচারের জন্য তাই দিচ্ছে 1 আনায়। বাড়িতে ছেলে মেয়েদের জন্য নিয়ে যান, আগে খান পরে দাম। ভাই সকল, ভালো কেক, প্রতুল কোম্পানির ইংলিশ কেক। এই কেক, এদিকে এসো। কত করে? ভালো হবে তো? নিয়ে যান না মশাই, এই গাড়িতে আজ 1 বছর ধরে আমি কেক বিক্রি করছি। সবাই আমায় জানে। প্রতুল কোম্পানির কেক বললে সবাই চেনে। ভালো না লাগে লাইনের উপর ছুঁড়ে ফেলে দিন, দাম ফেরত দেব। আচ্ছা দাও 4খানা, 14 পয়সা দিই। খোকা এই জিনিস কখনো খায়নি। পাড়া গাঁয়ের শিশু, সে চিনেছে শুধু মুরকি। বড় খুশি হবে। এ কোন স্টেশন? এখনো মদনপুর আসেনি? না, এদের নিয়ে আর পারা গেল না। ইঞ্জিনের কয়লার আজ কি নিভে গেল নাকি? রানাঘাট। তাড়াতাড়ি নেমে পড়ল সে। ওদিকের লাইনের গাড়ির কত দেরি। আচ্ছা আগে মুরকি টুরকি কেনা যাক না। পাকা কলা বিক্রি হচ্ছে। খোকা কলা খেতে ভালোবাসে। একবার খোকা বলেছিল, আমাকে একটা পয়সা দিও। কেন রে খোকন? আমি তোকে কলা কিনে দেব। হায় রে খোকা, তুই জানিস নে 1 পয়সায় আজকাল কোন জিনিসটা পাওয়া যায়? তুই সেকেলে সরল শিশু, কিছুই বুঝিস নে। 13.5 আনা গেল মুরকি আর কলা কিনতে, তাও মাত্র 4টি পাকা কলা খোকনের জন্যে। 5 পয়সা করে এক একটি কলা। মুশকিল হলো টিকিট করতে এসে। ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। বন্যার জলে হরিনারায়ণপুরের নিচে কোদলা নদীর পুল ভেঙে গিয়েছে। লাইনের ওপর জল। ট্রেন চলাচল 3 দিন বন্ধ আছে। কবে খুলবে তা কেউ বলতে পারলে না। দেশ বন্যাতে নাকি ভেসে গিয়েছে। সর্বনাশ! সীতানাথের কান্না এলো প্রায়। এখন সে কি করে? 3 দিন সে থাকবে কোথায়? তাকে তাহলে আবার সাহেবগঞ্জে ফিরে যেতে হবে। কত জিনিস যে খোকার জন্যে কিনেছি, মুরকি, কলা, লেবেন চুষ, কি হবে সেসব? একজন লোকের সঙ্গে হঠাৎ ওর দেখা হয়ে গেল। তার মুখে ও শুনলে চূর্ণী নদীর ঘাট থেকে নৌকো ভাড়া পাওয়া যায় ওদিকে যাওয়ার জন্যে। সে নিজে যাবে কোলা কুলবেড়ে গ্রামে। সীতানাথের গ্রাম কুলবেড়ে থেকে কোলা কুলবেড়ে 5-6 ক্রোশ উত্তরে। একখানা নৌকো ওরা ভাড়া করলে চূর্ণী নদীর ঘাট থেকে।
বেলা 9টার সময় নৌকো ছাড়ল। মাঝির মুখে শুনলে তাদের গাঁয়ের দিকে বন্যা নেই। হরিনারায়ণপুরের নিচে পুল ভেঙেছে কোদলা নদী ও ভাঙর নদীর বানে। মাঝিকে বললে, কতক্ষণে কুল বেড়েতে ভেড়াতে পারবে? তা কি বলা যায় বাবু, জলের কাণ্ড, সাঁঝ হতে পারে। চূর্ণী নদীর জলে ঢল নেমেছে। রানাঘাট টাউন ছাড়িয়ে দুধারে পাড়া গা। ভাদ্রের নদী কুলে কুলে ভর্তি। বাবলা গাছে হলদে ফুল ফুটেছে। বুনো কচুর লম্বা লম্বা ফুল ফুটেছে জলের ধারে। আউশ ধান কাটছে চাষিরা নদীর দুধারে হলদে খেতে। সীতানাথ চূর্ণী দিয়ে নৌকো করে জীবনে প্রথম এলো এদিকে। মাঝে মাঝে গ্রামের ঘাটে মেয়েরা ঘড়া ভরে জল নিয়ে ভিজে কাপড়ে ডাঙায় উঠছে। বাঁশবনের পথে অদৃশ্য হয়ে যাচ্ছে। ওর বেশ লাগছিল। কালকা সুন্দরী ফুলে নদীর ধার ছেয়ে গিয়েছে এক এক জায়গায়। কাশের ফুল বর্ষার হাওয়ায় দুলছে। সাদা কাশ ফুলে বনবনানী নদী তীর যেন শুভ্র বর্ণের হাসি হাসছে। নীল আকাশ, গাংচিল ছোঁ মেরে মাছ ধরছে। জেলেরা দোয়ারি পাচ্ছে জলে নেমে। ও জিজ্ঞেস করলে, কি মাছ হবে? হ্যাঁ গো। চিংড়ি। নৌকো কোথাকার? রানাঘাটের। কনে যাবে? এবার সীতানাথকে কথা বলতে না দিয়ে মাঝি ঝমক দিয়ে বললে, তোমার সে খোঁজে দরকার কি, যেখানেই যাই? লোকটা অপ্রতিভের সুরে বললে, ও মা, তা জিজ্ঞেস করলিও দোষ। ক্রমে বেলা পড়ে গেল। বাঁশবনে সোনার সরকির মতো নতুন বাঁশের কোড় নীল আকাশে ঠেলে উঠেছে চারিদিকে। বন ধুঁধুলের হলুদ বরণ ফুলের পাপড়িতে পাপড়িতে প্রজাপতির নৃত্য। বনসিমের নীল ফুল ঝোপের মাথায়। অনুকূল স্রোতে তরতর বেগে নৌকো চলে যাচ্ছে। মাঝির জন্যে এক গাঁ থেকে ওরা মুড়ি কিনে দিলে, নিজেরাও দুটো খেয়ে নিলে। হ্যাঁ মাঝি, কুল বেড়ে আর কত দূর? এখনো দূর আছে। পাঞ্চিতের বাঁওড়ে গিয়ে পড়ব, তারপর কুল বেড়ে। সন্ধে হবে? সন্ধ্যের পর একদণ্ড রাত্রির হবে। একটা গাঁয়ের পাশে কি গাছে মাকাল লতার ফল পেকে টুকটুক করে দুলছে। হঠাৎ ওর মনটা কেমন করে উঠল। সেবার ওদের গ্রামে পুরনো ডুমুর গাছে মাকাল ফল পেকে অমনি ধারা লাল টুকটুক করছিল। তখন পিটু আরো ছোট। ও বললে, ওই দেখ খোকা, লিবু। খোকা বললে, ইবু দিবি বাবা? দাঁড়া, পারি। পারো, আমি কাল ইবু দিয়ে ভাত খাবো। খেও। আমি বকবি না তো? না। কাল ইবু দিবি? এখনই দিচ্ছি, আবার কাল কেন? দাঁড়া, একটা কঞ্চি পাচ্ছি নে, বড় উঁচু। মনটার মধ্যে কেমন করে উঠল। মাঝিকে বললে, গোটা কতক পাকা মাকাল ফল নিলে হতো, থামাও নৌকো। ও কি হবে বাবু? কিছু না, ছেলেপুলেরা খেলা করবে। চলুন, আগে অনেক আছে, এখন বেলা পড়ে গিয়েছে, বনঝোপের মধ্যে নামে না। মনে পড়ল কোনো দোষ করে ফেলে খোকা ওর কাছে এসে ভয়ে ভয়ে বলতো, যেমন সেবার ওর হাত ঘড়িটা নিয়ে নাড়তে গিয়ে হঠাৎ হাত থেকে ফেলে দিয়ে এবং মায়ের বকুনি খেয়ে, বাবা আমি দুধ করিনি, আমি ভালো। খুব ভালো, তুমি দুধ করনি তো? কে দুধ করে তবে? না, রবি দুধ করে, চন্দন দুধ করে। বাবা আমি ভালো, খুব ভালো। ঘড়িটা কে ভেঙেছে? মা। ও বটে। একবার খোকার টাইফয়েড হয়েছিল। জ্বরের ঘরে সে কেবল বলতো, বাবা অসুখ সেরে গেলে ভালো তেল মেখে নদী থেকে নিয়ে আসবো। সীতানাথের বুক কেঁপে উঠত। নদীতে নাইবার কথা বলছে কেন? এটা কি খারাপ লক্ষণ? জ্বরের ঘরে কেবল ডাকতো, বাবাই, ও বাবাই।
এই যে খোকা, বাবাই আমার কাছে বস, কোথাও যাস নে। আবার খানিক পরে বালিশ থেকে মুখ উঠিয়ে বলতো, বাবাই নয়েছ তো? আছি। শুয়ে নয়েছ নাকি? বসে আছি। থাক, আমি ঘুমুই। ঘুমো। কি একটা দুর্গন্ধ বেরুলো হঠাৎ। মাঝি ও তার সহযাত্রী নাকে কাপড় দিলে। ও বললে, কিসের গন্ধটা হে? মাঝি কিছু না বলে আঙুল দিয়ে দেখিয়ে দিলে, ডাঙার দিকে শিমুল তলায় জলচুরির দামে একটা মড়া আটকে রয়েছে। পা দুখানা উঁচু হয়ে আছে আকাশের দিকে, হাঁটু মুড়ে যেন দুপুরের আহারের পর বিশ্রাম করছে। একটা চওড়া ঘাসের ডগা ওর সাদাটে ছাতা ধরা হাঁ করা মুখের মধ্যে। মড়াটার ওপরকার ডাঙায় শিমুল গাছটাতে শকুনি বসে। ওর মনটা ছ্যাঁত করে উঠল। এসব বড় অলক্ষণ। কেন ওটা দেখলে সে? এই ভরা সন্ধেবেলাতে ওটা দেখবার কি দরকার ছিল? বামে সব শিবা কুম্ভ, দক্ষিণে গো মৃগদ্বিজ। আচ্ছা, মড়াটা যখন প্রথম দেখলো তখন মড়াটা ওর কোন দিকে ছিল? বাঁ দিকে? বাঁ দিকে না ডান দিকে? না বাঁ দিকেই? এই বাবু, চন্দনতলায় ঠাকুরবাড়ির ঘাট। সে কি, তাহলে তো বেশি দূর নেই। মনে মনে সে চন্দনতলার জাগ্রত কালী ঠাকুরের কাছে কত প্রার্থনা করলে খোকা যেন ভালো থাকে, গিয়ে ওকে ভালো দেখতে পায় সে। আর বেশি দূরে নেই। ওর বুকের কাছে কি যেন দুলে উঠল। আকাশে সপ্তর্ষি মণ্ডলের অগ্নিরেখা বিরাট প্রশ্ন নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। এসে গেল ওদের গ্রামের ঘাটে। এবার খোকার সঙ্গে দেখা হবে। কতদিন খোকাকে সে দেখেনি। ওর মুখ যেন আর স্পষ্ট মনে পড়ে না। খোকার মুখ যেন সে ভুলেই গিয়েছে। খোকার মুখের কথা এতদিন যেন আরব্য রজনীর উপকথা ছিল। আজ তা কি এতকাল পরে বাস্তবে রূপ নেবে? সত্যিকার খোকা ওর সামনে এসে দাঁড়াবে? স্বপ্নের খোকা নয়, কত বিনিদ্র রজনীর স্বপ্নের সঙ্গে তার তফাৎ থাকবে তো। এই পরম মুহূর্তটির জন্য যেন বিশ্ব সৃষ্টি। সমস্ত বিরাট নভমণ্ডলের ঘূর্ণমান নেবুলারাজি, মৃগশিরা, সপ্তর্ষি, শুকতারা, কালপুরুষ সব নিজ নিজ কক্ষে ভ্রমণশীল। শুধু তার এই পরম মুহূর্তটি সম্ভব ও সার্থক করে তুলবার জন্যে। নইলে ওসব অসার, মিথ্যে, অর্থহীন। প্রেম নেই যে বিশ্বে, সেটা কি আবার একটা বিশ্ব? সে ধূমভস্য হয়ে মহাবোমে মিলিয়ে যাক না, কে দেখছে? কিসের সার্থকতা ওর অস্তিত্বের? সর্বংসহা ধরিত্রী মাতার কোলে যাপিত এই মধুর মুহূর্তগুলি প্রেমের বাণী দিক থেকে দিগান্তরে, নীহারিকা থেকে নীহারিকান্তরে, এক নাক্ষত্রিক দ্বীপ থেকে দ্বীপান্তরে ছড়িয়ে পড়ছে। তাই বিশ্ব বেঁচে আছে, বিশ্ব দীর্ঘজীবী হয়ে আছে। নতুবা বিশ্ব নাভিশ্বাস তুলে খাবি খেত। ওদের পাড়ার ঘাটে নৌকো লাগলো। কচুবনে ঝিঁঝি ডাকছে, অন্ধকার বাঁশবনের মধ্যে দিয়ে পথ। শিয়াল ডাকলো কেন? শিয়াল ডাকা কি ভালো? জোনাকি জ্বলছে তেলাকুচোর ঝোপে। নিমাই জেলের সঙ্গে দেখা। সে জাল কাঁধে নিয়ে নদীর দিকে যাচ্ছে। বললে, কেডা যায়? ও বললে, আমি শীতেনাথ। নিমাই, ভালো আছো? কে, খুড়োমশাই এলেন? ভালো আছেন? নিমাই টেনে দ্রুতপদে চলে গেল। আর কোনো কথা বললে না। কেন, বাড়ির সবাই ভালো আছে তো? নিমাই অত তাড়াতাড়ি চলে গেল কেন? যেন সামনে থেকে পালিয়ে যেতে পারলে বাঁচে। হয়তো তা নয়, হয়তো ওর মাছ ধরবার সময় বয়ে যাচ্ছে, এই জন্যেই সে ছুটেছে নদীর দিকে। এই তো কাঁঠালতলা দিয়ে রাস্তা, সামনে শম্ভু চক্রবর্তীর বাড়ি। শম্ভুদা চণ্ডী মণ্ডপে দাঁড়িয়েছিল। বললে, কে, শীতেনাথ? বাড়ি এলে নৌকোয়? হ্যাঁ দাদা। আচ্ছা যাও। আর কিছু বললে না কেন শম্ভুদা? বাড়িতে খোকা কেমন আছে এ কথা জিজ্ঞেস করতে সাহস হলো না ওর। আচ্ছা, শম্ভুদার মুখে একটা
কি একটা ঢাকবার চেষ্টা করছে বলে মনে হলো না? বামে সব শিবা কুম্ভ, দক্ষিণে গো মৃগ দ্বিজ। মরাটা তখন কোন দিকে ছিল যখন ও প্রথম মরাটাকে দেখলে? ওই তো বাড়ি। অন্ধকার মতো কেন? আলো জ্বলছে না কেন রান্নাঘরে? ওর পা বেজায় ভারী হয়ে গিয়েছে। পা আর চলছে না, গলা আড়ষ্ট হয়ে আর সুর বার হচ্ছে না। বাড়িতে সুধা আর খোকা আর একটা ঝি ছাড়া আর কেউ থাকে না। কার নাম ধরে ডাকবে? ঝিয়ের, না সুধার, না খোকনের? না, পা এত ভারী কেন? ডাকতে গিয়ে গলা দিয়ে সুর বার হয় না কেন? সারা পথ সাহেবগঞ্জ থেকে আজ 2 দিন 1 রাত্রির আকুল প্রতীক্ষার পরে নিজের ঘরের দৌড়ে এসে প্রাণের ধারা শুকিয়ে গেল কেন? কি হয়েছে বাড়িতে? নিমাই জেলে কথা বললে না কেন? শম্ভু চক্রবর্তীর সঙ্গে এতকাল পরে দেখা, সেও ভালো করে কথা কইলে না কেন? বাঁশবন তেঁতুল গাছের নিচে অন্ধকার বাড়িটা ওর আড়ষ্ট মুখের ও মরা ছাগলের চোখের মতো অর্থহীন চোখের দিকে চেয়ে নীরবে দাঁড়িয়ে রইল। কোনো কথা বললে না। তেঁতুলের ডালে লক্ষ্মী প্যাঁচার কর্কশ আওয়াজ, সঙ্গে সঙ্গে ঝটপট করে উড়ে যাওয়ার শব্দ। চমকে শিউরে উঠল সীতানাথ। এমন সময়ে পথের ওপর আলো এসে পড়ল। কারা আসছে ওদিক থেকে? গলার স্বর শোনা যাচ্ছে, সুধার গলা যেন। পরক্ষণে বিনোদের মা ঝি লণ্ঠন নিয়ে পথের সামনে এসে পড়ল। পেছনে সুধা ও তার কোলে খোকা। লণ্ঠনের আলোতে দেখা গেল স্পষ্ট। বিনোদের মা চেঁচিয়ে বলে উঠল, ও মা, এই যে দাদাবাবু অন্ধকারে এখানে দাঁড়িয়ে। আমরা গিয়েছিলাম রায়বাড়ি সত্যনারায়ণের সিন্নির পেশাদ পেতে, বাড়ি চাবি দিয়ে। আর কোনো কথা ওর কানে গেল না। খোকা হঠাৎ অবাক হয়ে ওর দিকে চেয়ে দেখছিল। পরক্ষণে সে মারকোল থেকে নেমে দৌড়ে হাত বাড়িয়ে ওর দিকে ছুটে আসতে আসতে বললে, বাবা, ও বাবা, তুই কোথায় গিয়েছিলি? আমার জন্য মুখে এনেছো? ও বাবা। তারপরে ওর গলা 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। সীতানাথ নিচু হয়ে ওকে কোলে তুলতে গেল। খোকা আদরের সুরে বললে, বাবাই, মুখে এনেছো বাবাই? গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সীতানাথের বাড়ি ফেরা। গল্প পাঠ ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। কী ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে।